কলকাতায় শীতকাল মানেই আলিপুর চিড়িয়াখানা। এটি কলকাতার একটি হেরিটেজও বটে। আলিপুর রোডের উপরে ন্যাশনাল লাইব্রেরির কাছে এবং হোটেল তাজ বেঙ্গলের ঠিক অপোজিটে রয়েছে কলকাতা চিড়িয়াখানা। এটিকে আলিপুর জুলজিক্যাল গার্ডেনও বলা হয়। প্রতি বৃহস্পতিবার করে এই চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। এমনি বাকি দিনগুলোতে এই চিড়িয়াখানা খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে এবং বন্ধ হওয়ার সময় বিকেল 5:30। টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। অনলাইন স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আবার টিকিট কাউন্টার থেকে 50 টাকা পার হেড হিসেবে টিকিট কাটা যায়। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা পার হেড হিসেবে টিকিট হয়। সিকিউরিটি গেট ঠেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাদের চোখে পড়বে চিড়িয়াখানার একটা ম্যাপ। এই ম্যাপটাকে চাইলে ফোনে ফটো তুলে রাখতে পারো। এই ম্যাপটা হাতে থাকলে চিড়িয়াখানা ঘুরে বেড়াতে অনেকটা সুবিধা হয়। তাছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে এরকম পথ নির্দেশিকা দেওয়া রয়েছে। ডান দিক থেকে ঘোরা শুরু করলাম। প্রথমেই চোখে পড়ল এই ককাবুড়া পাখিটি। অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে পাওয়া এই পাখিটি আমাদের স্থানীয় মাছরাঙা প্রজাতির পাখি। পাশেই ছিল সাউদার্ন স্ক্রিমার। খুব জোরে চেঁচাতে পারে এই পাখিটি পাওয়া যায় আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে, পেরু এবং উরুগুয়েতে। পাশেই একটা বিশাল বড় খাঁচাতে দেখলাম প্রচুর ম্যাকাও পাখি। রেড গ্রিন রঙের এই পাখিটি নিজেদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি করছিল। আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রঙের ম্যাকাও পাখি রয়েছে। গোল্ডেন কানিউর, এটি ব্রাজিলের আমাজন জঙ্গলে পাওয়া যায়। সালফার ক্রেস্টেড ককাটু বা কাকাতুয়া, চিৎকার করার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার। এদের চিৎকার থেকে মুক্তি পেতে চলে এলাম বাঘ মামার খাঁচার কাছে। শীতকালের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে বাঘ মামা তখন শীত ঘুম দিচ্ছে। তার পাশেই একটা সুবৃহৎ খাঁচাতে বক এবং সারস জাতীয় পরিযায়ী পাখিরা ছিল। তারা এখানেই বাসা বেঁধে ডিম পেড়েছিল এবং অনেক ডিম ফেটে ছোট ছোট বাচ্চাও বের হয়েছিল। চিড়িয়াখানার একমাত্র খাঁচার বাইরে থাকা জীব অনেকেই অবশ্য মিস করে যায়। এরকম অনেক গাছ আছে যেখানে বাদুড়রা দিনের বেলায় এরকম উল্টোভাবে গাছের ডালে ডালে ঝুলে রয়েছে। তারপর চলে এলাম হাতির খাঁচার সামনে। তোমরা কি জানো এশিয়ান হাতি আর আফ্রিকান হাতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে? আফ্রিকান হাতি এশিয়ার হাতির থেকে সাইজে অনেক বড় হয় এবং এতে কানের পাতাও অনেকটা বড় হয়। হাতি দেখা হলে চলে এলাম সিংহ মামার খাঁচার কাছে। সিংহ মামাও বাঘ মামার মতো দিবানিদ্রা দিচ্ছে। সরি, এটা সিংহ মামা নয়, এটি সিংহী মামি ছিল। রোদ পড়ছে বলে একটুখানি স্থান পরিবর্তন করে আবার ধপাস করে শুয়ে পড়ল। পাশেই ছিল হুডেড ইগল। এই পাখিগুলো আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডার বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল বা ধনেশ পাখি। এদের বৃহৎ ঠোঁট এবং মাথার উপরে শিং দেখার মতো। মানুষের কাশির খক খক শব্দ করে এরা ডাকতে পারে এবং এদের চোখের উপরে মানুষের মতো চোখের পাতা রয়েছে। ব্লু ইয়েলো ম্যাকাও বার্ডের পাশে ছিল সাদা ময়ূর এবং ময়ূরীর খাঁচা। এই দিন সাদা ময়ূরের পেখম তোলা নাচ আমার চিড়িয়াখানা আসার সব থেকে বড় প্রাপ্তি ছিল। ইন্ডিয়ান নীল সবুজ ময়ূরের নাচ আমি অনেকবার দেখেছি, কিন্তু সাদা ময়ূরের নাচ জীবনেই প্রথমবার। আমরা যারা দর্শকরা রয়েছি তারা যাতে আরো ভালোভাবে দেখতে পাই তার জন্য কি সুন্দর সামনে এগিয়ে এলো দেখো। সাদা ময়ূরের নাচ দেখতে দেখতে চলো জেনে নিই ভারতের প্রাচীনতম জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানার ইতিহাস। 1800 সালে বাংলার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে তার একটি ছোট্ট পশু উদ্যান গড়ে তোলেন। পরে তিনি ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই পশুগুলির রক্ষণাবেক্ষণের ভার নেন। এরপর বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে থাকলে কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই পশু উদ্যানটিকে একটি বিধিবদ্ধ চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবতে থাকেন। 1841 সালের জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের পক্ষে সওয়াল করা হয়। 1873 সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল
কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন। সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জমি প্রদান করেন। 1876 সালে 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে। প্রথম দিকে চিড়িয়াখানা গঠিত হয়েছিল ভারতীয় রেলওয়ে স্টেশন বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সোয়েডলারের ব্যক্তিগত পশু উদ্যানের পশু পাখি নিয়ে। পরে 1886 সালের প্রথম দিকে ব্যারাকপুর পার্কের পশুগুলি চিড়িয়াখানায় নিয়ে এলে চিড়িয়াখানার আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 1876 সালের 6 মে জনসাধারণের জন্য চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয়। 1876 সালের 24 জানুয়ারি জর্জ কিং তার প্রাক্তন ছাত্র রাম ব্রহ্মকে চিড়িয়াখানার কাজে নিযুক্ত করেন। রাম ব্রহ্ম সান্যাল ছিলেন চিড়িয়াখানার প্রথম বাঙালি তথা ভারতীয় সুপারিনটেন্ডেন্ট। 1877 থেকে রাম ব্রহ্মবাবু হেড বাবু হিসেবে কাজের দায়িত্ব পান। তিনি আলিপুর পশুশালার নামকরণ করেছিলেন আলিপুর জীবনিবাস। পশু পাখিদের বিজ্ঞানসম্মত নামের উল্লেখ থাকা দরকার, এটা তিনি বুঝতে পেরেছিলেন। রাম ব্রহ্মবাবুর হাত ধরে চিড়িয়াখানার অনেক উন্নয়ন ঘটেছিল, সেগুলি আমরা জানতে পারবো ভিডিও দ্বিতীয় পর্বে। ময়ূরটি শুধু সুন্দর করে নাচছিল তাই নয়, মাঝে মাঝে ডেকে উঠছিল। ময়ূরের ডাকে কি বলা হয় জানো? বাংলাতে বলা হয় কেকা। ময়ূরের নাচ দেখার জন্য আমরা দর্শকেরা অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম। তাই দেখে পাশের খাঁচার একটি ভিন্ন প্রজাতির ধনেশ পাখির কি হলো কে জানে, সে তার বসে থাকা অবস্থা থেকে হঠাৎ করে লাফাতে লাফাতে চলে এলো খাঁচার সামনে। বিভিন্ন অঙ্গভঙ্গি করে লাফাতে লাফাতে যেন বলছিল, শুধু ও কেন, আমিও নাচতে পারি, তোমরা শুধু ওর ফটো কেন নেবে, আমিও তো আছি। মনে হচ্ছে বলিউড হিরো দেবানন্দজি স্টাইলে মাথায় টুপি পরে মাথা ঝাঁকাচ্ছে। বাংলার এই দেবানন্দকে আমরা পেছনে ফেলে এগিয়ে গেলাম পরের খাঁচার দিকে। আমেরিকান বল্ড ঈগল। আমেরিকা, মেক্সিকো, আলাস্কা, কানাডার বিভিন্ন অঞ্চলে পাওয়া এই শিকারি পাখিটি জল থেকে দারুণভাবে মাছ শিকার করতে পারে। পাশেই ছিল এমু। অস্ট্রেলিয়াতে পাওয়া এই পাখিটি পাখি বংশের দ্বিতীয় উচ্চতম পাখি, প্রথমটি অবশ্যই অস্ট্রিচ। চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে। পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ সাহারাতে এই প্রাণীটি পাওয়া যায়। জলে থাকে এবং হাতির মতো মোটাসোটা দেখতে হয়, এর নাম জলহস্তি। স্ত্রী জলহস্তি 5 থেকে 6 বছর বয়সেই প্রজননক্ষম হয় এবং এদের গর্ভাবস্থা চলে প্রায় 8 মাস। স্ত্রী জলহস্তি একবারে সাধারণত একটি মাত্রই বাচ্চা প্রসব করে। এদের গড় আয়ু হয় 50 থেকে 60 বছর। এরা তৃণভোজী প্রাণী। কচি ঘাস, পাতা এবং গাছের কাণ্ড খেয়ে এরা জীবনযাপন করে। আমার সাথে চিড়িয়াখানা ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কি জানো প্রত্যেক জিরাফের গায়ে এই প্যাটার্নগুলো আলাদা আলাদা রকমের হয়। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই লম্বা তৃণভোজী প্রাণীটিকে পাওয়া যায়। এরা বিপদে পড়লে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে ছুটতে পারে। ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি, এটি আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ। এর মধ্যে দিয়ে যাওয়ার সময় তুমি খাঁচার মধ্যে থাকবে আর বাইরে পাখিগুলি খোলা অবস্থাতেই থাকবে। বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে পেয়েছিলাম, ছিল একটা কোকিলও। এই খাঁচা থেকে বেরিয়ে একদম সামনে তোমাদের পড়বে ধূসর রঙের ময়ূর। কিছুক্ষণ আগে এটিও পেখম ধরে নাচছিল। প্রত্যেকটা খাঁচায় মেল ময়ূরের সাথে ফিমেল ময়ূরীও রয়েছে। এখানে মেল ময়ূরের নিচে মাটিতে ময়ূরের ডিমও দেখতে পেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আবার নিয়ে আসছি দ্বিতীয় পর্ব, সঙ্গে থেকো কিন্তু। এখন তবে আসি, বাই।